ক্লাস 8 নতুন বছরের একদম প্রথম ক্লাস, যদিও 1 মাস পরে, তবুও যাই হোক ইলেকট্রনিক্সের দৌলতে আমরা ক্লাস শুরু করতে পারলাম। তো ক্লাস 8-এর যে ইতিহাসটা, ভারতবর্ষের ইতিহাস এবং ভারতবর্ষের আধুনিক কালের ইতিহাস বা জাতীয়তাবাদী ইতিহাস। ক্লাস 7 আমরা যেটা পড়েছিলাম সেটা অনেকটাই মধ্যযুগের ইতিহাস, এবং তারপর থেকেই আমাদের আধুনিক যুগ, যেটা 1707 থেকে আমরা শুরু করি, 1707 থেকে আমরা ইতিহাসগতভাবে ধরি, তখন থেকে এই 1947 সাল দেশ স্বাধীন হওয়া পর্যন্ত এই সময়টা আমরা আধুনিক ভারতবর্ষের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, জাতীয়তাবাদের ইতিহাস এটা বলে থাকি। তো যাই হোক, তো সেই বিস্তারিত বিষয় পড়ার আগে আমাদের প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে ইতিহাসের ধারণা। ইতিহাসের ধারণা এটা প্রথমেই রয়েছে আমাদের। এখন ইতিহাসের বিষয়বস্তু, দেখো, ইতিহাসের বিষয়বস্তু বলতে গেলে বিষয়গত দিক থেকে তো প্রত্যেকটা ঘটনার একই থাকে, বিষয়টা হয়তো একই থাকে, কিন্তু সেই বিষয়টা ভিন্ন ভিন্ন ব্যক্তি তার দেখা, পর্যবেক্ষণ করা, উপলব্ধি করা, তাদের উপলব্ধি অনুযায়ী ভিন্ন ভিন্ন ইতিহাস তৈরি। যে কোনো ঘটনার একটা কারণ থাকে, সেই কারণটা পর্যালোচনা যখনই ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্নভাবে করে, তখন কারণের ব্যাখ্যাটাও কিন্তু ভিন্ন ভিন্ন হয়। এই জন্য ইতিহাসের মধ্যে তর্ক বিতর্ক ইত্যাদি আমাদের থাকে। হয়তো 100% যে বিজ্ঞান ভিত্তিক সঠিক, সেইটা হয়তো আমরা ক্যালকুলেশনের মাধ্যমে হয়তো করতে পারি না, কিন্তু ঘটনা যে সঠিক এই বিষয়ে ঐতিহাসিকরা এবং আমরা কিন্তু এটা নিশ্চিত করতে পারি যে এর পেছনে এই ঘটনাটা ছিল, বা এই ঘটনাটা ঘটলো বলে এইটা ঘটেছিল, এটা কিন্তু আমরা বলতে পারি। যাই হোক, আমরা প্রত্যেকে বই পেয়ে গেছি, বইটা পাতা উল্টিয়ে বোধহয় একবার গোটা বই দেখাও হয়ে গেছে। তো বই শেষ হয়ে গেছে আমাদের, প্রথমে আবার ফিরে আসতে হবে। আর প্রথমে ফিরেই আমরা দেখব ইতিহাসের ধারণা। আর তোমরা দেখতে পাবে যে লেখা আছে, বা আমরা বলেও থাকি যে এখন বিজ্ঞানের যুগ। এখন আমরা মুখে বলি বিজ্ঞানের যুগ, এবার আমাদের ভেতরটা কতটা বৈজ্ঞানিক ভাবে তৈরি হতে পেরেছি সেটা নিয়ে তো সন্দেহ আছে। আমরা মুখে বলছি বিজ্ঞানের যুগ, কিন্তু বিজ্ঞান সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞেস করতে গেলে বা সমাজে কোনো কিছুই যুক্তি দিয়ে বিচার করতে বললে তখন আর পারি না। কিন্তু আমরা বিজ্ঞানের যুগ, আমরা আধুনিক, আমরা বলি। একজন ব্যক্তি একজনকে বললেন তুমি এটা করো, অন্ধের মতো সেটা করছে। তাহলে বিজ্ঞানের যুগ বলে আমার বাস্তবিক কি লাভ হচ্ছে? ভেতরের কিন্তু পরিবর্তন আসে। বিজ্ঞান এগিয়ে যাচ্ছে কিন্তু মানুষ এগোতে পারে।
মানুষের হৃদয় সেইভাবে বৈজ্ঞানিক হতে পারে না। তো আমরা অনেকে বলি যে এখন বিজ্ঞানের যুগ, যন্ত্রের যুগে ইতিহাস পড়ার প্রয়োজনীয়তা কিসে? ইতিহাস আমরা কেন, কি দরকার আমার জানা, কি দরকার আমার অতীত জেনে আমি ভবিষ্যতের দিকে ছুটব? বিভিন্ন রকম কথা হতে পারে। ক্লাসে আছি পরে বলছি, ক্লাসে আছি পরে বলছি। তো বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে এত গতিশীল সমাজ, দ্রুত গতিতে ছুটছে সবাই, কোথায় ছুটছে কেউ জানে না, কেন ছুটছে তাও জানে না, কিন্তু বাস্তবিক কোনো উন্নতি নেই। তাহলে এই যে বৈজ্ঞানিক যুগেও আমাদের ইতিহাস কেন পড়তে হবে, এই প্রশ্নটা তোমাদের বইতে একদম প্রথমেই উল্লেখ করা আছে যে আজকাল প্রায় শোনা যায় যে যুগটা বিজ্ঞানের যুগ। তার রোজগার জীবনযাপনে প্রায় প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের দরকার হয়, এমনকি কথাবার্তার মধ্যেও নানা বৈজ্ঞানিকতার ছোঁয়া থাকে। তাহলে বিজ্ঞানের যুগে আজও স্কুলে ইতিহাস পড়ার দরকারটা কি? প্রশ্ন। আর এই প্রশ্নটা নিশ্চয়ই তোমাদের কারোর মনে আসে। সত্যি যে ইতিহাস পড়ে কি লাভ হয় তা বোঝা মুশকিল। ইতিহাস পড়ে কি লাভ? লাভ ক্ষতি। সুতরাং এটা আমাদেরকে বলা হয় সমাজ বিজ্ঞান। আর সমাজ বিজ্ঞান পড়লে কি হয়? সমাজ বিজ্ঞান পড়ে আমি হাতে কলমে হয়তো কিছু করে দেখাতে পারবো না, কিন্তু সমাজ বিজ্ঞান আমার ভেতরে যে জিনিসটি এই হাত পা ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে সাহায্য করে, সেই ভেতরের জিনিসটাকে তৈরি করে এই সমাজ বিজ্ঞান বা ইতিহাস। এই যে ইতিহাসটা হয়তো আমরা ল্যাবে আমরা করতে পারি না, এটা হয়তো যন্ত্রপাতি দিয়ে কিছু করে ইতিহাস করতে পারি না, কিন্তু এই যে যন্ত্রপাতি দিয়ে কিছু করব, ল্যাবে গিয়ে বসবো, আমি কেন বসবো, আমি কেন যন্ত্রপাতি ঘেটে একটা জিনিস তৈরি করব, কেন করব, আমি এই কেন প্রশ্নের উত্তর বা ওই যে কেন প্রশ্ন ভেতরে এসে করতে যায়, এই যে প্রেরণা উদ্দীপনা, এইটা তৈরি করে ইতিহাস। ভেতরটা তৈরি করে ইতিহাস। আর ভেতরটা যখনই ইতিহাসের মাধ্যমে তৈরি হয়ে যায়, তখনই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন রকম আমাদের কাজ করতে শুরু করে। কেউ বোমা তৈরি করে কারো মাথায় ফেলে, কেউ বোমা তৈরি করে পাথর ভেঙে পাহাড় জমি সমতল করে। এই দুটি কাজের মধ্যে ফারাক, একজনের ইতিহাস বোধ আছে আর একজনের ইতিহাস বোধ নেই। সুতরাং ভেতরটা যার ইতিহাস বোধে পরিপূর্ণ থাকে, সে তার সমস্ত কিছু ব্যবহার করবে আমার দেশের স্বার্থে, আমার পূর্বসূরীদের স্বার্থে, আমার সমাজের স্বার্থে। আর সেইটা করার জন্যই, সেই ভেতরটা তৈরি করার জন্যই আমাদের ইতিহাস পড়ার প্রয়োজন। সেটা আমরা পরপর আমরা আলোচনা করব, কিভাবে যুক্তিবাদী হতে হবে, কেন আমরা ইতিহাস পড়বো, তার অনেক প্রশ্ন এখানে আমাদের রয়েছে। তো তার মধ্যে এখানে রবীন্দ্রনাথের চোখে এই ভারতবর্ষের ইতিহাস তিনি কে বলেছিলেন? তোমাদের বইতে এখানে দেখতে পাবে যে ইতিহাস বলতে খালি রাজা, সম্রাট, যুদ্ধ, রাজনীতির কথা পড়তে কেবল তোমাদেরই একঘেয়ে লাগে না, রবীন্দ্রনাথ ঠাকুরেরও একঘেয়ে লাগতো। যে ইতিহাসটা আমাদের সামনে তুলে ধরা হয়েছিল এক সময়, সেই ইতিহাসটা আমাদের এই ভারতবর্ষের প্রকৃত ইতিহাস কিনা
সেটা রবীন্দ্রনাথ ঠাকুর ওনার নিজের উপলব্ধি দিয়ে তিনি ব্যাখ্যা করেছিলেন, আর সেটা আমাদের বইতে একটুখানি তুলে ধরা আছে। দেখো যে ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি বা মুখস্থ করিয়া পরীক্ষা দিই, তা ভারতবর্ষের নিশীথকালের একটা দুঃস্বপ্ন কাহিনী মাত্র, নিশীথকালের দুঃস্বপ্নের কাহিনী মাত্র। কোথা হইতে কাহারা আসিল, কাটাকাটি করিল, মারামারি করিল, বাপের ছেলে ভাইয়ে ভাইয়ে সিংহাসন লইয়া টানাটানিলে করিল, এইসবই আমাদের ইতিহাসে পড়তে হয়। কিন্তু তাই পড়া হতো আগে, এখনো হয়তো তাই রয়েছে, কিন্তু অনেকটা পরিবর্তিত হয়েছে। আমরা ক্লাস 7-এ যখন পড়েছিলাম তখন আমরা কি দেখেছিলাম? সেখানে ভারতবর্ষের ইতিহাস কোথায়? হয়তো সেইভাবে ইতিহাস কিন্তু আমরা তুলে ধরতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। পর্তুগিজ, ফরাসি, ইংরেজ সকলে মিলিয়া এই স্বপ্নকে উত্তরোত্তর জটিল করিয়ে তুলেছে। ভারতবাসী কোথায়? এ সকল ইতিহাস তাহার কোনো উত্তর দেয় না। অর্থাৎ যে ইতিহাস আমরা পড়েছি সেই ইতিহাসে ভারতীয়রা কোথায়, ভারতীয়রা কি করেছে সেটা নেই। সেই জন্য বিদেশির ইতিহাসে এই ধূলিঝড়ের কথাই পায়, ঘরের কথা কিছুমাত্র পায় না। অর্থাৎ কারা ঘোড়া নিয়ে ছুটে ধুলো উড়িয়ে উড়িয়ে আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে, তারা ক্ষমতা দখল করেছে, আর সেই তাদের যে ধূলিঝড়, তাদের যে দলে দলে ঢোকা, যে বিরাট একটা ধুলো তৈরি হওয়া, ঝড়ের মতো চলে এলো, আর তাদের কথাই শুধু আমাদের পড়তে হয়। সেখানে আমাদের সেই ধূলিঝড়ের আড়ালে আমাদের দেশে, আমাদের সমাজের, আমাদের ভারতীয়দের ইতিহাস, জীবনযাপন, পেশা, রীতিনীতি সব ঢাকা পড়ে গেছে। সেটাই ঠাকুর এখানে ব্যাখ্যা করেছে। যে সকল দেশ ভাগ্যবান তাহারা চিরন্তন স্বদেশকে দেশের ইতিহাসের মধ্যেই খুঁজিয়া পায়। অর্থাৎ যে সমস্ত দেশ হয়তো বাইরে থেকে এসে ক্ষমতা দখল করে শাসন করেনি, সেই দেশের ইতিহাস লেখা আছে, সেই দেশের সমাজ, অর্থনীতি, ধর্মনীতি, সংস্কৃতি, বিজ্ঞান, জ্ঞান, শিক্ষা চর্চা, এই সব বিষয় নিয়ে সেই দেশের ইতিহাস লেখা আছে। আর ওই দেশে শিক্ষার্থীরা শিশুকাল থেকেই তারা কিন্তু তাদের দেশ সম্পর্কে জানতে পারে, তাদের দেশের পূর্বপুরুষের যে বিভিন্ন যে কর্মকাণ্ড সেইগুলো জানতে পারে, ফলে তারা দেশ সম্পর্কে সঠিক তথ্য পায়, তারা ভাগ্যবান। কিন্তু আমরা সেই ভাগ্য নিয়ে জন্মাইনি, ফলে আমরা যখন ইতিহাস পড়ি তখন শিশুকাল থেকেই আমাদের দেশের ইতিহাস আমরা খুঁজে পাই না, আমরা শুধু বিদেশের ইতিহাসই আমাদের পড়তে হয়। সেটাই রবি ঠাকুর এখানে ব্যাখ্যা করেছেন। আমাদের ঠিক তাহার উল্টোটা, দেশের ইতিহাসই আমাদের স্বদেশকে আচ্ছন্ন করিয়ে রাখিয়াছে। সেই মামুদের আক্রমণ হইতে লর্ড কার্জনের যে সাম্রাজ্য বিস্তার, সেই সব নিয়ে আমাদের ইতিহাসে গর্ববোধ করা আছে, মানে বিরাট বড় আকারে লেখা আছে। তাহা স্বদেশ সম্পর্কে, নিজের দেশ সম্বন্ধে আমাদের দৃষ্টি সহায়তা করে না, আমাদের দেশ সম্পর্কে আমরা জানতে পারি না, দৃষ্টি আবৃত করে মাত্র। তাহা এমন স্থানে কৃত্রিম আলোক ফেলে যাহাতে আমাদের দেশের দিকটাই আমাদের চোখে অন্ধকার হয়ে যায়। অর্থাৎ আমরা অন্ধকারের মধ্যে আছি। আমরা যখন ছোটবেলা থেকে স্কুলে যাই, পড়াশোনা করি, তখন কি হবে? তখন আমাদের যে সামনে যে পুস্তক আকারে বই রাখা হয়, সেই বইটা কি একটা টর্চ লাইটের কাজ করে, একটা টর্চ লাইটের কাজ করে। আমরা চোখে দেখতে পাই, ওই বইটা পড়বো তবে বুঝতে পারি। আর সেই বইটাতে সমাজের কোন দিকের উপরে আলোকপাত করা হয়েছে,
দেশের কোন দিকটার উপরে আলোকপাত করা হয়েছে, সেই দিকটা যে দিকটা সম্পূর্ণই বহিরাগত, বিদেশি। সেই বইটিতে আমাদের দেশীয় ভাবধারা, চিন্তন, ভাবনা সেটা কিন্তু তুলে ধরা হয়নি। যার মানে ছোটবেলা থেকেই একটা কৃত্রিমতা, ওইটাই বলছেন ঠাকুর, যেটা কৃত্রিম আলো, আর সেই কৃত্রিম আলোর দ্বারা প্রকৃত দেশীয় যে বিষয় ইতিহাস সেইটা পুরো আড়াল হয়ে গেছে। আমরা সবসময় বিদেশি ইতিহাসটা পড়ছি, অনুসরণ করছি। তোমরা বইটার দেখতে পাবে যে ইতিহাসের বিষয় নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু ততটা মাথা ব্যথার কারণ নয়। যে ইতিহাস পড়তে হবে না বা ইতিহাসের বিষয়বস্তু সেটা নিয়েও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে বিন্দু মাত্র কোনো কিন্তু সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওনার সবথেকে বড় প্রশ্ন যেটা হচ্ছে যে ইতিহাসের বিষয়বস্তুটার উপর। ইতিহাস নিয়ে ওনার কোনো সন্দেহ নেই, ইতিহাস থাকবে এবং ইতিহাস পড়তে হবে, সেই বিষয়ে ওনার কিন্তু কোনো দ্বিমত নেই। কিন্তু ইতিহাসের বিষয়বস্তু নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে অনেক সন্দেহ, অনেক বিতর্ক রয়েছে। এখন তোমরা দেখবে বইটা একটু পড়তে হবে, বইটা পড়লেই তোমরা দেখতে পাবে যে শুধু যে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার মধ্যেই যে এই প্রশ্নগুলো এসেছিল এমনটা নয়। তাছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওনার আগেই, রবীন্দ্রনাথ ঠাকুরের আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনেও কিন্তু এই প্রশ্নগুলি এসেছিল। সুতরাং এই দুজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এই দুজনের যে ভাবনা চিন্তা যে কি হতে পারে, কি রকম ইতিহাস হওয়া দরকার, সেই বিষয়ে কিন্তু আমাদের প্রথম অধ্যায়ে রয়েছে। এবং আমরা এখানে দেখতে পাবো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন যে বাঙালির ইতিহাস চাই, অর্থাৎ বাঙালি জাতির অতীতের কথা বাঙালিকে জানতে হবে, আমাদের অতীত কথা আমাদের জানতে হবে, না জানলে আর রক্ষা নেই। কেন রক্ষা নেই? কিন্তু কেন রক্ষা নেই পরে প্রশ্ন করেছেন, কি জন্য ইতিহাস জানা নিয়ে এত ভাবনা চিন্তা, কেন জানতে হবে? হচ্ছে আমাদের অতীতটাকে জানতে হবে। কেন জানতে হবে? আজ যা দেখা যাচ্ছে, যা ঘটছে, এক কথায় আজ অর্থাৎ বর্তমানটা আমরা প্রত্যেকেই জানি। আমি একটু তোমাদের মানে বইটা অনুসরণ করে একটু না পড়লে তোমাদের বাড়িতে তো বই পড়তে হবে, তখন হয়তো শব্দগুলো খুবই বেবানান হয়ে যাবে। একটু বইয়ের সঙ্গে কথাগুলো যদি মিল হয় পড়তে তোমাদের ভালো লাগে। তো বলছে, এটা একটু আগে বললাম যে আজ বর্তমান মানে আজ যেটা দেখা যাচ্ছে, যেটা ঘটছে, মানে আজ বলতে যেটা বর্তমান বলা হচ্ছে, এই বর্তমানটা এর তৈরি হয়েছে যেটা কার উপর নির্ভর করে হয়েছে? অতীতের উপর। এটা আমরা বহুবার বলে থাকি, তোমরাও জানো যে অতীতের ভিত যে জাতির অতীতের ভিত যত বেশি শক্ত, অটুট, সংগঠিত, সেই জাতি কিন্তু বর্তমানে তত বেশি বিভিন্ন দিকে উন্নতি করবে, বিভিন্ন দিকে উন্নতি করতে পারে। আমি শুধু একটা দিকে বলছি, বিভিন্ন দিকে। আবার বর্তমান
যে দেশ, যে জাতি যত বেশি নিজেদেরকে সঠিকভাবে তৈরি করতে পারবে, সেই জাতি, সেই দেশ আগামী দিন সে কিন্তু তত বেশি উন্নতি করতে পারবে বিভিন্ন দিকে। সুতরাং আজ যেটা আমরা দাঁড়িয়ে আছি, সেই মঞ্চটা কিন্তু অতীত কাল থেকেই তৈরি হয়ে রয়েছে। তোমাদের এখানে বইতে দেখতে পাবে যে একটা গল্প আকারে দেয়া আছে, একটা ছাগল ছানা নেকড়ে, একটা নেকড়ে আর ছাগল ছানার গল্প তোমাদের বইতে দেওয়া আছে। সেটা দিয়ে ওই গল্পের মাধ্যমেই এটা ব্যাখ্যা করা হয়েছে যে আমরা কেন ইতিহাস পড়ব। দেখো, একটা নেকড়ে ও ছাগল ছানার গল্পটা মনে আছে তোমাদের বলা হচ্ছে যে একটা ছাগল ছানা সে জল খেতে গেছে, একটা পুকুর পাড়ে জল খেতে গেছে, আর একটা নেকড়ে বাঘ তাকে খাবে বলে দাঁড়িয়ে আছে, আর তাকে হত্যা করে। সেটা প্রশ্ন করছে ছাগল ছানাকে যে আমি তোমাকে হত্যা করব। তোমার ঠিক আছে, ছাগল ছানা যত জানতে চাই যে ছাগল ছানা গেছে জল খেতে, নেকড়ে তাকে ধরেছে মানে তাকে খাওয়া। এখন ছাগল ছানা প্রশ্ন করছে পাল্টা যে আমার অন্যায়টা কোথায়, যে আমাকে ধরলে আমি কি অপরাধ করেছি? তখন কি বলছে? তখন নেকড়ে বলছে অন্যায় তুমি করনি, অন্যায় করেছে তোমার পূর্বপুরুষেরা, তোমার পূর্বপুরুষেরা অন্যায় করেছে, আর সেই অন্যায়ের ফল তোমাকে পেতে হবে, তোমাকে ভোগ করতে হবে। পূর্বপুরুষরা অন্যায় করেছে, সেই ফল তাকে ভোগ করতে হবে। এবার ছাগল ছানা বলছে যে আরে বাবা, আমি জানি না যে পূর্বপুরুষরা কি অন্যায় করেছে। এবার ছাগল ছানা জিজ্ঞেস করছে যে আমার পূর্বপুরুষরা কি অন্যায় করেছে। এবার নেকড়ে পাল্টা বলছে। এবার তোমাদের বইতে দেখবে যে নেকড়েকে বিভিন্ন সিংহাসনে বসানো হচ্ছে, আর ছাগল ছানাকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে কি যে নেকড়েকে বসানো হচ্ছে কোথায়? একটা নীলকর সাহেবের জায়গায় বসানো হচ্ছে, আর নীল চাষির জায়গায় বসানো হয়েছে ছাগল ছানাকে। আর আমরা জানি যে নীলকর সাহেবদের কাছ থেকে নীল চাষ যারা করতো, তারা কি করতো? অর্থ ঋণ নিত, আর সেই ঋণ চাষিরা পরিশোধ করতে পারত না। আমরা বলি ঋণ পরিশোধ করতে পারত না, কিন্তু পারত, ঋণ শোধ করে দিত। ওরা কিন্তু খাতা কলমে সে ঋণটা রেখেই দিত, ফলে ওই ঋণটা বংশ পরম্পরায় হয়ে যেত। এখন নেকড়ে বলছে যে তোর পূর্বপুরুষরা আমার কাছ থেকে অর্থ নিয়েছিল, টাকা ঋণ করেছিল, সে ঋণের টাকা দেয়নি, এটাই অপরাধ, আর সেই অপরাধের শাস্তি তোকে নিতে হবে। অর্থাৎ বাপ অন্যায় করলে ছেলেকে অন্যায়ের শাস্তি পেতে হবে। এরপরে যদি তোমার অতীত ইতিহাসটা না জানা থাকে, নেকড়ে ছাগল ছানার উপরে এরকম একটা দোষ চাপিয়ে দিল। এইবার যদি ছাগল ছানার যদি এই তাদের পূর্বপুরুষের যে ইতিহাসটা যদি না জানা থাকে, তাহলে কিন্তু ছাগল ছানা কোনো উত্তর দিতে পারবে না। এবার ছাগল ছানা পাল্টা প্রশ্ন কি করবে? তিনি কি যুক্তি দিলেন? তিনি যুক্তিতে দেখালেন কি যে আমাদের পূর্বপুরুষরা তোমাদের কাছ থেকে যে টাকা ঋণ নিয়েছিল, তার থেকে যে নীল চাষ করা হতো, সে নীল চাষ করে যে নীল তোমাদের কাছে বিক্রি করা হতো, সেটা তোমরা অনেক কম দাম দিয়ে কিনতে, যার ফলে ওই নীল চাষ করতে আমাদের বাড়ির গরু দিয়ে, লাঙল দিয়ে, মানুষগুলো দিয়ে নীল চাষ করিয়ে
যে ব্যয় হতো সেই ব্যয় করা অর্থ উঠত না। তোমরা নিলে দাম কম দিতে, এইভাবে তোমরা আমাদেরকে ঠকিয়েছ। তাহলে প্রত্যেক বছর চাষ করে যদি আমি যা খরচ করেছি সে খরচটাও যদি না ওঠে, তাহলে আমি ঋণটা শোধ করবো কিভাবে? বলছে যে ছাগল ছানা তখন পাল্টা বলছে যে তোমরা যে অর্থ আমাদেরকে দিয়েছিলে চাষ করতে, সে তো নিঃচাষে চলে গেছে, সেটা আমি ভোগ করিনি। তুমি টাকা দিয়েছে নীল চাষ করার জন্য, নাচ করে দিয়েছি, সে নীল উৎপাদন করে তোমার নীলকুঠিটা আমরা পৌঁছে দিয়েছি, ঝামেলা মিটে গেল। তোমরা নীলের দাম দেবে না, আর আমাদের যে ঋণ নেওয়া অর্থ সেটা খাতায় লিখেই রাখবে বংশ পরম্পরায়, সেটা তো চলবে না। যদি ছাগল ছানার ওই নীলকুয়ারদের বা তার পূর্বপুরুষদের ইতিহাস যদি না জানা থাকে, বিষয়টা না জানা থাকে, তাহলে ছাগল ছানা কিন্তু পাল্টা নেকড়ের যুক্তির উত্তর দিতে পারবে না। আর যদি অতীত জানা থাকে, সে পাল্টা যুক্তি দিয়ে উত্তর দিতে পারবে, তাহলে সেক্ষেত্রে কি করবে নেকড়ে? নেকড়ে তখন দেখবে যে না, আমাদের ভুলই হয়েছিল। তাহলে কিন্তু নেকড়ে যে ছাগল ছানাকে ধরেছিল, ছাগল ছানাকে কিন্তু নেকড়ে ছেড়ে দিতে পারে। অর্থাৎ অতীতের তথ্য যদি তোমার জানা থাকে, তাহলে তুমি কিন্তু এই বিভিন্ন বিপদের হাত থেকেও তুমি রক্ষা পেতে পারো। এইভাবে নেকড়ে আর ছাগল ছানা দিয়ে কিন্তু তোমাদের এখানে এক একটা যুক্তি দিয়ে বোঝানো হয়েছে যে আমরা কেন ইতিহাস পড়বো, আমরা কেন অতীত জানবো। আর অতীত জানলে কি হবে, তোমার সামনে যে কেউ যে কোনো অজুহাতে তোমাকে বিপদে ফেলতে পারবে না। আর যদি অতীত না জানা থাকে, তাহলে যে কোনো ব্যক্তি তোমাকে কিন্তু বিপদে ফেলতে পারে। এই কারণে আমরা ইতিহাস পড়ব। আর একটা এখানে যুক্তি দেওয়া আছে, বিদেশি ইংরেজদের কাছে নেকড়েকে রাখা হলো, মানে ইংরেজদের সিংহাসনে নেকড়েকে বসানো হলো, আর ভারতীয়দের সিংহাসনে ছাগল ছানাকে বসানো হলো। এবার নেকড়ে বলছে যে আমরা ভারতবর্ষ শাসন করতে এসেছি, আমরা ভারতীয়দেরকে শাসন করব, ভারতীয়দেরকে আমরা, মানে ভারতীয়রা অসভ্য আছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শব্দগুলো আছে, যে এই অবস্থায় ভারতীয়রা আছে, তো ভারতীয়দেরকে আমরা সভ্য করতে এসেছি। আমরা কি করি, আমরা তো বিদেশি দেখলে ওইরকমই মনে করি, আমাদের ইতিপূর্বে তো ওইরকমই হয়েছে যে আমরা কিছুই জানি না, ওরাই সব জানে। এবার যদি আমাদের অতীতটা না জানা থাকে, তখন পাল্টা ছাগল ছানা কি বলছে, ছাগল ছানা বলছে যে আমরা তো অসভ্য। কে বলেছে? আমরা তো সভ্যই, আমরা তো অসভ্য নই। তোমরা আমাদের অসভ্য বললেই কি আমরা অসভ্য হব? ছাগল ছানা পাল্টা তখন যুক্তি দিয়ে দেখালো কি, যে ভারতবর্ষে সম্রাট অশোকের মতো রাজা ছিলেন, হর্ষবর্ধনের মতো রাজা ছিলেন, কৃষ্ণদেব রায়ের মতো রাজা ছিলেন, বিভিন্ন রাজারা ছিলেন। বলছে ওই সমস্ত রাজারা যেভাবে দেশ শাসন করে গেছে, যে নীতি গ্রহণ করেছিল, এবং ওই সময় আমাদের ভারতবর্ষের বিভিন্ন জ্ঞান বিজ্ঞান চর্চায় বিভিন্ন দিক থেকে এতটাই উন্নতি লাভ করেছিল, বলছে ওই সময় তোমাদের ইউরোপ মহাদেশে ওরা ঘুমিয়েছিল, তখন ওরা জঙ্গলে বাস করত, তখন আমরা এগুলো আবিষ্কার করেছি। তার প্রমাণ তথ্য দিয়ে ছাগল ছানা নেকড়েকে ধরিয়ে দিল যে দেখো আমাদের প্রাচীনকালে ভারতবর্ষ কিরকম ছিল, তখন তোমরা কিরকম ছিল, আর তোমরা বলছো আমরা অসভ্য। তখন নেকড়ে কিন্তু আর কিছু বলতে পারল না। সুতরাং আমাকে আমার দেশ
আমার জাতি, আমার নিজের যে সত্তা, নিজস্বতা যদি বজায় রাখতে হয়, যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু আমাকে অতীতটা অবশ্যই জানতে হবে। এই কারণে আমরা ইতিহাস পড়ি। এটা তোমাদের বইতে ওইটা দেখবে সুন্দর করে দেওয়া আছে, তোমরা এটা একটু ধরে ধরে পড়বে। এরপরে তাহলে এটা একটা প্রশ্ন, একটা প্রশ্নই থাক, তাহলে এটা একটা প্রশ্নই থাক যে তাহলে আমরা ইতিহাস কেন পড়ব? যে ইতিহাস কেন পড়ব, এই যে প্রশ্নটা, এটা কিন্তু একটা গল্প দিয়ে সুন্দর করে যাই হোক লেখা আছে, তোমরা পাঠ্য বই থেকেই পড়বে। এবং সেখানে যে গল্পটা আছে, ওই গল্পটার মধ্যে দুটো তিনটে পয়েন্ট আছে, সেই পয়েন্ট তিনটে আলাদা, তিনটি ছোট ছোট প্যারাতে তোমরা তৈরি করবে। ঠিক আছে, প্রথম দিন এটুকু থাক, এরপরে দিন আর একটা প্রশ্ন বলবো। এইভাবে প্রত্যেক দিন একটা করে প্রশ্ন পড়ানো হবে, আর সেটা তোমরা বাড়িতে পড়বে।